আজকে আমাদের দক্ষিণ এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। প্রথমে ঈদের শুভেচ্ছা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরে একটা মেজর স্টেপ নিছে। পাকিস্তান সরকার অফিসিয়ালি জানাইছে তারা বেশ কিছু গেম চেঞ্জার সমরাস্ত্র প্রকল্পের খুব কাছাকাছি আছে, যেটা পাকিস্তানের পিএমও অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিসিয়াল নিশ্চিত করা হয়েছে। তো এটা ট্রান্সলেট ভেরিয়েন্ট আমার কাছে আছে, সেটা দেখাচ্ছি। তো চায়নার সাথে 40টা আপনার J-35 যে যুদ্ধ বিমান স্টেলথ ফাইটার, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং KJ-500 যে অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে, যেটার রেঞ্জ আপনার অলমোস্ট 450 কিলোমিটার, যেটা আর্লি ওয়ার্নিংস এয়ারক্রাফট, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। প্রত্যেকটা সমরাস্ত্র নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করিনি। এই ধরনের 5টা নিয়ে আলোচনা হয়েছে, এরকম একটা আনঅফিসিয়াল খবর পাওয়া গেছে, কিন্তু কতগুলো সেটা উল্লেখ করে নেই প্রধানমন্ত্রীর অফিস থেকে। এবং HQ-19 সার্ফেস টু এয়ার মিসাইল নিয়ে আলোচনা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ যাদের কাছে ডেডিকেটেড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, অনেকটা থার্ডের মতো আর কি। যুক্তরাষ্ট্রের যে থার্ড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, তার অনুরূপ কাজ করবে HQ-19 ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম অনেক দেশের কাছে আছে, সেগুলো সিঙ্গেল, কিন্তু মাল্টিপল লঞ্চার শুধুমাত্র 2টা দেশের কাছে আছে। তো সেটা অফার করছে। এটা একটা গেম চেঞ্জার সমরাস্ত্র যদি বলেন। এবং আরও লোন পাকিস্তানের কাছে পাইতো, সেগুলা চায়না ডিলাই করে নেবে আর কি। এখন নেবে না, পরে নেবে, যেহেতু পাকিস্তানের বর্তমান সমস্যা আছে। তো এটা একটা ইন্ডিকেট করে যে পাকিস্তান হলো যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল যেমন, তেমনই চীনের জন্য পাকিস্তান ঠিক সেম। যদিও উভয় কান্ট্রি সেম রোল প্লে করবে তার সাপোর্টিভ দেশের জন্য, কিন্তু যুক্তরাষ্ট্র জন্য যেমন ইসরায়েল অনেকটা জেনোসাইড করতেছে, সেটা পাকিস্তান করতেছে না। দুটার মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু রোলটা সেম। এছাড়াও আরও কিছু খবর আছে, তার মধ্যে উল্লেখযোগ্য, আমরা পাকিস্তানের অন্য সব বিষয় নিয়ে আমার ওরকম আগ্রহ নাই। আগ্রহ আছে, বাট ওটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট না অতটা। আজারবাইজানের সাথে একটা ডিল হয়েছে 2 বিলিয়নের ইনভেস্টমেন্টের, ওইটা নিয়ে গুরুত্বপূর্ণ না। এখানে হচ্ছে 4.6 বিলিয়নের একটা ডিল হয়েছে, ডিফেন্স ডিল, যার আওতায় 40টা JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান অর্ডার দিছে আজারবাইজান পাকিস্তান থেকে, এবং পাশাপাশি আরও কিছু সমরাস্ত্র এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে বুঝতে পারতেছেন যে কতগুলা সমরাস্ত্রর বিষয়ে একটা ফাইনালাইজ হয়েছে উভয় দেশের মধ্যে যুদ্ধের পরই। তো ছবিতে যেটা দেখতে পাইতেছেন, এখানে 3 ধরনের সমরাস্ত্র আছে। এটা হচ্ছে KJ-500, যেটা অ্যাওয়াক্স এয়ারক্রাফট, এটার নাম চীনের। চীন বর্তমানে এই ধরনের 40 থেকে 50টার মতো অপারেট করে। চীনের মেইন অ্যাওয়াক্স এয়ারক্রাফটে আসলে বর্তমানে এটা, যদিও চীনের সবচেয়ে আধুনিক এটা না, বলা যায় বর্তমানে অ্যাক্টিভ যতগুলো আছে তার মধ্যে এটাই সবচেয়ে আধুনিক বলা যায় অনেকটা ক্ষেত্রে। কিন্তু এটার থেকেও আধুনিক ভেরিয়েন্ট একটা আনতেছে, সেটা হলো KJ-3000। সেটা অনেক বড় বিষয়। ওগুলো এফোর্ড করা সবার পক্ষে সম্ভব না, এক্সেপ্ট চায়না, USA, 2টা দেশ ছাড়া। অন্যরা হয়তো কেউ কেউ পারতে পারে 2-1 পিস, কিন্তু ওটা আসলে গুরুত্বপূর্ণ না। তো এই বিমানের কাজ কি? অ্যাওয়াক্সের কাজ হতে যুদ্ধ বিমানের সাথে সমন্বয় করে কাজ করে, আবার এয়ার ডিফেন্সকেও সাথেও সমন্বয় করতে পারে। আকাশে থাকে, আকাশের মানে রাডার, ঠিক আছে। তো মেনলি আকাশ থেকে সব কিছু ডিটেক্ট করা খুব সহজ হয়। তো এটা আকাশে 12 ঘন্টা পর্যন্ত উঠতে পারে, মানে টানা। তো 12 ঘন্টা আপনার প্রতিপক্ষের উপর নজরদারি করবে, এবং রাডারে প্রতিপক্ষের মিসাইল, যুদ্ধ বিমান, এগুলোকে শনাক্ত করবে। পাশাপাশি এই এয়ার ডিফেন্স, ধরেন যে কোনো এয়ার ডিফেন্স ইন্টিগ্রেটেড যেহেতু, সেগুলো থেকে মিসাইল যাবে, এবং প্রতিপক্ষের এই মিসাইলকে গাইড করে প্রতিপক্ষ ভারত বা যেই প্রতিপক্ষ হবে তার যুদ্ধ বিমান বা তার যে কোনো এয়ারক্রাফটকে ধ্বংস বা মিসাইলকে ধ্বংস করার জন্য এই প্ল্যাটফর্ম গাইডার হিসেবে কাজ করবে। এবং এটা একটা গেম চেঞ্জার জিনিস। বলে রাখা ভালো যে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অ্যাওয়াক্স এয়ারক্রাফট ফ্লিট অপ্রতিদ্বন্দ্বী। বর্তমানে পাকিস্তানের কাছে মানে সুইডেনের অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে 9টা, এবং চীনের আরও অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে 1 থেকে 2টা, JDK-3 নাম। এগুলার থেকে সেগুলো অনেক, চীনের যে অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে, মানে যেগুলো JDK-3 পাকিস্তান অপারেট করে 2-1টা, ওগুলো অনেক পিছায় আর কি টেকনোলজিগত দিক থেকে। তবে সুইডেনের যে SAB-2000 অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে, ওগুলো আবার অনেক মডার্ন। এইগুলো KJ-500 সমতুল্যই বলা যায়, এবং কিছু ক্ষেত্রে বেটার বা কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকবে, কিছুটা ইনফেরিয়র হতে পারে। তো যাই হোক, এই ধরনের 5টা কিনবে, যেটা একটা মানে বলা যায় রেভলিউশন এই ক্ষেত্রে। মানে কল্পনা করা যায় ভারতের কাছে যুদ্ধ বিমান আছে 600+, অথচ তাদের কাছে অ্যাওয়াক্স এয়ারক্রাফট আছে মাত্র মনে হয় 3টা, তার 3টা
তার মধ্যে মনে হয় একটা মোটামুটি কাজ করে, আর বাদ বাকিগুলো আসলে ইউজলেস, বাজে অবস্থা টেকনোলজিগত দিক থেকে অনেক ইনফেরিয়র কম্পেয়ার টু দ্য পাকিস্তান ওয়ান। তো এখানে পাকিস্তান আরও এজে চলে যাবে, আরও 5টা অ্যাড হবে, আবার এদিকে 10-11টা আছে। তো মানে বিশাল ব্যাপার সবার কল্পনা করা যায় না আসলে এয়ার ওয়ারফেয়ারে ভবিষ্যতে ভারতের পক্ষে মানে পাকিস্তানের সাথে পেরে ওঠা সম্ভবই না, বর্তমানে পারতেছে না, ভবিষ্যতে পারা আরও কঠিন হয়ে যাবে, কারণ পাকিস্তান স্ট্র্যাটেজিক ডিসিশন নিতেছে অনেক বেশি, রাদার দ্যান খালি যুদ্ধ বিমান কিনতেছে না। তো J-35 আপনারা এটা দেখতে পাইতেছেন, এটা হলো J-35 5th জেনারেশন ফাইটার, চীনের 2nd 5th জেনারেশন ফাইটার, J-20 পরে এটা সার্ভিস এনেছে শেনিয়ান এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি। তো এটা বেশ মডার্ন একটা যুদ্ধ বিমান, ডিজাইন ওয়াইজ অনেক বেটার, ডাবল ইঞ্জিন ফাইটার, বর্তমানে WS-19 ইঞ্জিন ইউজ করে, যেটা বেশ ভালো মানের ইঞ্জিন বলা যায়। স্টেলথের দিক থেকে J-20 থেকেও এটা বেটার স্টেল যুদ্ধ বিমান, কিন্তু মিডিয়াম ক্যাটাগরি। চীনের এয়ারফোর্সে এটা রিসেন্টলি তাদের বহরে যুক্ত করছে, নৌবাহিনীতেও যুক্ত করছে। তো চীন পাকিস্তানকে 40টা দেবে, এগুলা দিলে মানে ভারতের কাছে অপশন নাই আসলে এটা মোকাবেলা করার মতো, আর সত্যি বলতে এক্সেপ্ট F-35 কিনলেই শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে, তাহলে মানে এটার সাথে মোকাবেলা করা সম্ভব। আদারওয়াইজ ভারতের কাছে যে যুদ্ধ বিমানের অফার আছে সেটা হলো একমাত্র, বা বিকল্প আছে অলডে, সেটা হলো Su-57 এই মুহূর্তে। তো Su-57 রাশিয়ার যুদ্ধ বিমান, ওটাকে বিশ্বাস করেন চীনের J-10C দিয়ে ভালোভাবে মোকাবেলা করা সম্ভব। রাশিয়ার মানে এত বাজে অবস্থা যুদ্ধ বিমান প্রকল্পের, বর্তমানে যেসব অবস্থা মানে খুবই খারাপ। 4.5 জেনারেশন ক্যাটাগরিতে পড়ে রাশিয়ার 5th জেনারেশন ফাইটার। ওইটার রাডার কোর্স সেকশন, মানে ওটার অনেক স্পেয়ার পার্টসও আপনার চায়না সাপ্লাই করে। মানে রাশিয়ার এভিয়েশন এখন মানে সূর্য অস্ত, ওগুলো নিয়ে আসলে তুলনা চলে না। তো সেক্ষেত্রে ভারতের কাছে এর কোনো বিকল্প নেই, এবং ভারতের যুদ্ধ বিমানকে খুব ভালোভাবে এগুলোতে ধ্বংস করে ফেলাইবে। মানে ভিডিও গেম যেভাবে খেলে আর কি, ওর অনেকটা ওরকম হবে, কারণ অ্যাওয়াক্স এয়ারক্রাফটেরও ভারতের কাছে সুপারিটি নেই। তো তাহলে স্টেলথ ফাইটার কীভাবে মোকাবেলা করবে 4.5 জেনারেশন ফাইটার? তার প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে নিউমেরিক্যালের যে অ্যাডভান্টেজ সেটা পাকিস্তান পাবে ইন দ্য ফিউচার, এবং এই বিমান 1 থেকে 2 বছরের মধ্যে আপনার সার্ভিস চলে আসবে পাকিস্তানের কাছে। আর সবচেয়ে যে মজার বিষয় সেটা হচ্ছে SQ-19, এই যে সিস্টেমটা দেখতেছেন এটার নাম SQ-19, যুক্তরাষ্ট্রের 3rd এয়ার ডিফেন্সের মতো কাজ করে। এটা আপনার মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ যে ব্যালিস্টিক মিসাইল করছে, এমনকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলকেও ধ্বংস করতে পারে, এবং অ্যাটমসফিয়ারের বাইরে যায়, অর্থাৎ বায়ুমণ্ডল আছে আমাদের, এই বায়ুমণ্ডলের বাইরে গিয়ে প্রতিপক্ষের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত এটা ধ্বংস করতে পারে। 2000 কিলোমিটার, 4000, 5000, 6000 এরকম লং রেঞ্জে যে ব্যালিস্টিক মিসাইল আছে সেগুলোকে ধ্বংস করতে পারবে। তো এর রেঞ্জ মেইনলি 500 থেকে 600 কিলোমিটার, মিসাইল রেঞ্জের কথা বলতেছি, এই মিসাইলের যে রেঞ্জ সেটা। আর রাডার রেঞ্জ হলো ওভার দ্য হরাইজন রাডার ইউজ করে, যে রাডার রেঞ্জ হলো 4000 কিলোমিটার, মানে হিউজ। 4000 কিলোমিটার থেকে প্রতিপক্ষের যে মিসাইলগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করতে পারবে, আর ধ্বংস করতে পারবে 500 থেকে 600 কিলোমিটার দূর থেকে। তো এটা একটা গেম চেঞ্জার পাকিস্তানের জন্য, এতে কোনো সন্দেহ নেই যে পাকিস্তানের মাধ্যমে অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাবে। আমরা এক্ষেত্রে আরেকটা ছবি দেখতে পাই, এটা হচ্ছে মানে একটা ব্যাটারিতে থাকবে 12টা মিসাইল ফায়ারিং সিস্টেম। তো পাকিস্তান সম্ভবত এই ধরনের ইনিশিয়াল স্টেজে 2 থেকে 3 ব্যাটারি কিনতে পারে, মানে 3টা অঞ্চলকে কাউন্ট করবে, যেটা পুরো পাকিস্তানকে আসলে 2টা ব্যাটারি দিয়ে কাভার করা যায়। তো হয়তো একটু মানে বেশি কিনবে, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বাড়ায় কিনবে। কিন্তু বিভিন্ন আনঅফিসিয়াল মিডিয়াগুলোতে বলা হচ্ছে আরও পরিমাণের সংখ্যা অনেক বেশি, যেটা আসলে আমার অতটা বিশ্বাসযোগ্য মনে হয় না। বাস্তবে কি সেটা বলা খুব কঠিন। যাই হোক না কেন, তো পাকিস্তানের একটা ম্যাপ দেখালে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ। তো বর্তমানে পাকিস্তানের যে সমরাস্ত্র বা ক্যাপাসিটি আছে সেটা দিয়ে পাকিস্তানকে রক্ষা করার মতো যথেষ্ট অ্যাবিলিটি আছে। এক্ষেত্রে একটু ডিটেলসে ভূরাজনৈতিক আলোচনাও করা প্রয়োজন, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। 2019 সালে সম্ভবত পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ছিল কমর জাভেদ বাজওয়া, ঠিক আছে। এই বাজওয়া, তখন ইমরান খানও ক্ষমতায় ছিল, বাজওয়াও ছিল। তো তখন বাজওয়ার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটা ডিটেলসে আলোচনা হয় আপনার চীনের
চীনে বসে আলোচনা হয়, পার্সোনাল আলোচনা। চীনের পক্ষ থেকে তখন একদম শি জিনপিং যে চীনের প্রেসিডেন্ট, ওনার পক্ষ থেকে বলা হইতেছিল যে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটির যে ইস্যুগুলো আছে, স্পেশালি ভারতের তরফ থেকে, সেই বিষয়গুলোকে নিয়ে পাকিস্তান যেন বেশি মাথা না ঘামায়, বরং পাকিস্তানের এখন অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেসব ডেভেলপমেন্ট আছে সেই সব বিষয়ের জন্য ফোকাস দেওয়া হয়। আর যে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আছে ভারতের তরফ থেকে, সেটা চায়না দেখে নেবে, এরকম একটা আশ্বাস তাকে দেওয়া হয়েছে। এবং সেটা যে চীন বাস্তবায়ন করতেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ চায়নার জন্য পাকিস্তান হচ্ছে সকল ঋতুর মিত্র। প্রত্যেকটা দেশের একটা না একাধিক মিত্র থাকে, তো চায়না ওরকম মিত্র বানাইতেছে একটার পর একটা। তো পাকিস্তান হচ্ছে অনেকটা ইসরায়েলের মতো, যুক্তরাষ্ট্রের হয়ে ইসরায়েল যেমন করে, যে রোল প্লে করে বা যে সুবিধা পায় যুক্তরাষ্ট্র থেকে, পাকিস্তানও চীন থেকে সেম সুবিধা পাবে এবং সেম রোলটা প্লে করবে অনেক ক্ষেত্রে। এটা মানে চায়নার জন্যও দরকার, কারণ পাকিস্তান যদি শক্তিশালী থাকে, ভারত এককভাবে কোনো সময় চীনের বিরুদ্ধে অত বড় স্টেপ নিতে সাহস পাবে না। কারণ বলা হচ্ছে 2027 সাল যখন তাইওয়ান আক্রমণ করতে পারে চায়না, তো তাইওয়ান আক্রমণ করলে তখন চীনের ফোর্স বেশিরভাগ ওই দিকে মোবিলাইজ হয়ে যাবে। তখন সামরিক শক্তি এবং বিভিন্ন ইস্যু বিবেচনা করে ভারত যদি আপনার চীনের কিছু অংশ আছে, যেমন আকসাই চায়না হিসেবে পরিচিত লাদাখের একটা অংশ আছে, সেটা দখল হয়ে আছে চীনের, সেগুলো দখলের ফেরত নেওয়ার চেষ্টা করে বা তিব্বত এরিয়ায় ঝামেলা করার চেষ্টা করে, তখন পাকিস্তানকে দিয়ে যেন ব্যালেন্স করতে পারে, সেজন্যই মূলত পাকিস্তানের যে সামরিক শক্তি সেটাকে শক্তিশালী রাখার চেষ্টা করে চীন। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম দামে সমরস্ত্র দেয়, বিনামূল্যে সমরস্ত্র দেয়, মানে যেভাবে পারে সোজা সহযোগিতা করে। মানে পাকিস্তানের যে অর্থনীতি বর্তমানে $411 বিলিয়ন অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি 470 বিলিয়ন। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনীতি এরকম না, বাংলাদেশের অর্থনীতি হবে মেইনলি, যদি আমি হিসাব করি তাহলে $420 বিলিয়ন বা 400 বিলিয়ন সামথিং। পাকিস্তানের অর্থনীতি সমানই এক বাংলাদেশের অর্থনীতি বলা যায়, কারণ পাকিস্তানের বাজেট মনে হয় রাষ্ট্রীয় বাজেট 80 বিলিয়নের মতো, বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট সেখানে 67 বিলিয়ন, 70 বিলিয়ন ধরেন, তো ওদের বেশি। তো পিপিপি অনুযায়ী পাকিস্তানের ইকোনমি আমাদের থেকে প্রায় 1.5 গুণ বা ডাবল বড়, সেটা আলাদা বিষয়। তো ওটা মানে ইকোনমি আসলে ওইভাবে রিফ্লেক্ট করে না, শুধু জিডিপি দিয়ে ইকোনমিকে জাজ করা যায় না, সেই জন্য অনেক প্যারামিটার আছে, কতটা কনজামশন ক্যাপাবিলিটি আছে ওই দেশের ইকোনমির, তারপর পার্সিং পাওয়ার ভ্যালি কতটা আছে, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার, মানে এভরিথিং, এনার্জি ক্যাপাসিটি উৎপাদনের, এইসব বিষয় আর কি, ইকোনমির অনেক বিষয় আছে। তো জিডিপি দিয়ে ইকোনমি মাপা যায় না। তো তারপরে পাকিস্তানের অর্থনীতি কিন্তু অনেক বড় না, ঠিক আছে, এটা দিয়ে ভারতের সাথে কোনোভাবে ব্যালেন্স করা সম্ভব নয়। এবং যে সমরস্ত্রগুলোর নাম এইমাত্র বললাম, যেগুলো অফিসিয়ালি ঘোষণা দিচ্ছে কিনবে, সেগুলো কিনতে কত টাকা খরচা হবে? আমি যদি ন্যূনতম ধরি 40টা J-35 যুদ্ধ বিমানের দাম কত? J-35 যুদ্ধ বিমানের মানে শুধুমাত্র এয়ার ফ্রেম, মানে ফ্রেম যুদ্ধ বিমানের মূল্য, মিসাইল বা অন্য প্যাকেজ ছাড়াই মূল্য হচ্ছে $60 মিলিয়ন প্লাস হবে মিনিমাম, 60 মিলিয়ন, 60 থেকে 65 মিলিয়ন, 70 মিলিয়ন ধরেন। তো এর সাথে 30 মিলিয়নের তো অস্ত্র প্যাকেজ নেওয়া লাগবে মিনিমাম একটার সাথে, মানে এয়ার টু এয়ার মিসাইল। যদিও বড় প্যাকেজ নেওয়ার কোনো দরকার নাই, বড় প্যাকেজ নিলে গেলে 165 বা 170 বা 180 মিলিয়ন বা এরকম দাম চলে আসবে, কিন্তু সেটা ধরলাম আমি না গেল বড় প্যাকেজে, কারণ পাকিস্তানের কাছে অলরেডি অনেক অস্ত্র আছে যেগুলা J-10C বা F-17 ফাইটার অপারেট করে, সেগুলো ওখান থেকে অপারেট করা যাবে, সেক্ষেত্রে বড় প্যাকেজ নিতে হবে না। তো একটার দাম তো মিনিমাম আসবে কত? ধরেন 100 মিলিয়ন, তাই না? 100 মিলিয়ন দাম আসবে। তো 100 মিলিয়ন যদি একটা দাম আসে, 40টার দাম আসে কত? $4 বিলিয়ন। তো $4 বিলিয়ন এখানে দাম আসে শুধু যুদ্ধ বিমানের দাম, মিনিমাম এই কস্ট। তারপরে আপনার যদি SQ-19 যেটা আছে, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এটার মূল্য হতে পারে, ধারণা করা যেতেছে 500 মিলিয়ন এক রেজিমেন্টের মূল্য। তো এক রেজিমেন্টের মধ্যে 500 মিলিয়ন হয়, যদি 3 রেজিমেন্ট নেয় বা 4 রেজিমেন্ট নেয় তাহলে 2 বিলিয়ন এখানে। তো ইনিশিয়াল স্টেজে কত রেজিমেন্ট নেবে সেটা বলা কঠিন, ধরে নিলাম আমি 4 রেজিমেন্ট নিল বা 3 রেজিমেন্ট নিল, তাহলে 1.5 বিলিয়ন, 2 রেজিমেন্ট নিলে 1 বিলিয়ন। এরপরে আপনার KJ-500 কথা বললাম, ওইগুলোর মূল্য হচ্ছে 100 থেকে 150 মিলিয়নের মতো। তো ওখানে 5টা নিতে গেলে আপনার মোটামুটি বলা যায় $0.7 বিলিয়ন মতো আসে। তো অ্যাপ্রক্স আপনি যদি হিসাব করেন
মিনিমাম 5 থেকে 6 বিলিয়নের একটা ডিল আছে এখানে। তো $5 থেকে 6 বিলিয়ন সমরস্য হঠাৎ করে কিনা একই বছরে, এটা মানে কোনো মজার বিষয় না যে চাইলে রাতারাতি কিনে ফেলা সম্ভব। তো এটা মেইনলি চায়না দিতেছে পাকিস্তানকে, সে কারণে পাকিস্তান এটা এফোর্ড করতে পারতেছে। এর টাকা কবে দিবে না দিবে এইসব চায়না আসলে চিন্তা করে না, যে আজকে দিতে হবে কালকে দিতে হবে বা কবে দিবে না দিবে, ওটা ম্যাটার না। যেটা ম্যাটার সেটা হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি স্ট্রং রাখা, যেটা চায়নারও ন্যাশনাল সিকিউরিটি স্ট্রং রাখবে এবং সেটা বাংলাদেশেরও সিকিউরিটি স্ট্রং রাখবে। আপনারা হয়তো শুনে অবাক হতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই যে ভারতের সাথে আমাদের যে ডিটারেন্সটা আছে বর্তমানে, সেটা একমাত্র সম্ভব হইতেছে চীনের এবং পাকিস্তানের কারণে। এই দুইটা দেশ যদি আমাদের মানে এই ভারতের আশপাশে না থাকতো, আমাদেরকে গিলে খেয়ে ফেলতো এবং আমাদের দখল করে ফেলতো, এতে কোনো সন্দেহ নাই, দখল করে ফেলতো। কারণ আমাদের সামরিক সক্ষমতা নাই, সামরিক বাহিনীর সংখ্যাও কম, যদিও সেই সংখ্যা খুব একটা ম্যাটার করবে না, কারণ আমাদের প্রচুর জনগণ আছে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু সাপ্লাই চেনের অবস্থা খুব খারাপ। আমাদের সাপ্লাই চেন ঠিক রাখা যাবে না, লজিস্টিক্সের অবস্থা খুব বাজে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেই ধরনের আমাদের ডিটারেন্স নাই, অস্ত্র নাই। তো একটা ডিজাস্টার অবস্থা, আমাদেরকে খেয়ে ফেলা সম্ভব, মানে অ্যাটলিস্ট রংপুর বা ওই অঞ্চলগুলোকে ক্যাপচার করতে পারতো, কিন্তু সেটা সম্ভব হইতেছে না একমাত্র পাকিস্তান এবং চীনের কারণে। কারণ আমাদের এইদিকে বড় ফোর্স মোবিলাইজ করতে হলে পাকিস্তান সীমান্ত এবং চায়না সীমান্ত অনেকটা খালি করে আসতে হবে, এবং স্ট্র্যাটেজিক যে রিজার্ভ আছে দিল্লির নিরাপত্তায়, একটা রাষ্ট্রের নিরাপত্তায় কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ প্রয়োজন হয়, মানে সৈনিক রাখতে হয় অভ্যন্তরীণ সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য। তো সেই ফোর্সগুলো যদি এই দিকে মোবিলাইজ করে, তাহলে ওই দিক থেকে সিকিউরিটি থ্রেট দেখা দেবে এবং তারা হামলা করে বসতে পারে। এই কারণে বাংলাদেশ টিকে আছে এখন পর্যন্ত। বাংলাদেশ নিজের গুণে টিকা নাই। বাংলাদেশ যতদিন এই যে আগে যে সরকার ছিল একদম বিক্রি করে দিছে দেশ, কিন্তু তারপরও যত ডিটারেন্স বজায় ছিল সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র ইসের কারণে, আপনার চায়নার কারণে বলা যায়। চায়না বাংলাদেশের ইকোনমিতে একটা ভালো ইনফ্লুয়েন্স রাখে, যে কারণে আমরা টিকেছিলাম এখনও পর্যন্ত। আর এই যুদ্ধ বিমানের কথা সর্বশেষ একটু বলেই, 40টা অর্ডার দিছে আজারবাইজান, 4.6 বিলিয়ন দাম। তো অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকের মাথায় প্রশ্ন আসে গেছে অলরেডি মনে হয়, যে 40টা J-35 মূল্য যদি 4 বিলিয়ন হয়, এটা 40টা JF-17 দাম এত কেন? ওই যে বললাম, প্যাকেজ ম্যাটার করে। এটার মেইনটেনেন্স প্যাকেজ নিছে আজারবাইজান, মেইনটেনেন্স প্যাকেজ, যে রেস্ট অফ দ্য লাইফ বা 12 বছর অ্যাটলিস্ট মেইনটেনেন্স ফ্রি দেবে। ফ্রি বলতে কমপ্লিমেন্টারি অ্যাকচুয়ালি, যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে না, ওরকম আর কি। তো 12 বছরের মেইনটেনেন্স তো আর ফ্রি দেবে না, তাই না? ওই টাকাটা আগে দিয়ে দেবে। তারপরে আপনার অস্ত্র প্যাকেজ, আজারবাইজানের কাছে তো এত অস্ত্র নাই কম্পেয়ার টু মানে পাকিস্তানের কাছে যতগুলো আছে অলরেডি। পাকিস্তান J-17 অপারেট করে, J-10C অপারেট করে, তো ওদের কাছে তো বিভিন্ন ধরনের মিসাইল আছে যেগুলো J-35 ইউজ হবে। তো সেক্ষেত্রে ওই প্যাকেজের ভ্যালু কমে যাবে আর কি। আর J-17 প্যাকেজ আজারবাইজানের বেশি নিতে হচ্ছে এই কারণে। এছাড়াও পাইলট ট্রেনিং সহ বিভিন্ন ইস্যু আছে। পাকিস্তানের পাইলটদের অত বেশি ট্রেনিং করা লাগবে না কম্পেয়ার টু আজারবাইজান, কারণ পাকিস্তান অলরেডি চীনের প্ল্যাটফর্ম ইউজ করে অভ্যস্ত। সেক্ষেত্রে তাদের একটা মিনিমাম ট্রেনিং হলেই তাদের চলে আসবে। তো এছাড়াও পরবর্তীতে মেইনটেনেন্স প্যাকেজ পাকিস্তান আলাদা করে নিতে পারবে, কারণ সেই সুযোগ আছে, যেহেতু বন্ধুরাষ্ট্র বা মিত্ররাষ্ট্র যার ভরসায় দিতেছে অলরেডি, সে একটা বিষয় আছে। এছাড়াও সারের একটা বিষয় আছে। অনেকে শোনা যাইতেছিল যে পাকিস্তানের কাছে অনেক সারে মানে লাভ ছাড়া অথবা অর্ধেক মূল্যে যুদ্ধ বিমান দেবে চীন। এটা দেবে, কারণ পাকিস্তানের জন্য মানে পাকিস্তানের শক্তিশালী রাখাটা চীনের জন্য বেশি গুরুত্বপূর্ণ অনেকটা বলা যায়। তো এইসব বিষয়ে কাজ করে, যে কারণে আজারবাইজানের এই মূল্যটা একটু বেশি। এছাড়াও এই 4.6 বিলিয়ন শুধুমাত্র এই যুদ্ধ বিমানের মূল্য না, প্যাকেজ সহ আরও বিভিন্ন ইস্যু আছে এবং পাশাপাশি আরও কিছু সমরস্যের সাথে অন্তর্ভুক্ত আছে, যেগুলা হয়তো এখন ডিটেলসে প্রকাশ করেনি। তো আজকে এই পর্যন্ত শেষ। বাংলাদেশের বিষয় নিয়ে পরবর্তীতে কখনো আলোচনা করব। আসলে হতাশা কাজ করে যে বাংলাদেশের বিষয় নিয়ে কী আলোচনা করব, একটা অথর্ব অবস্থা মানে গভর্নমেন্টের, যারা প্রতিরক্ষা নিয়ে ভাবে না, দেশ নিয়ে ভাবে না, চিন্তা করে না। দেশ নিয়ে যদি চিন্তা করতো তাহলে এতদিন এরকম খারাপ অবস্থা তারা থাকতো না। যদিও গত 17 বছর তো ভারতের দাস সেবাদাসীরা দেশ চালাইছে, সেক্ষেত্রে আমার তাদের প্রতি ঘৃণা আছে। কিন্তু বর্তমান সরকারের তো উচিত ছিল যে এই বাজেটে একটা বড় চমক দেখানো, কিন্তু এই বাজেটে কোনো তেমন চমক দেখানো। আমি এই নিয়ে ডিটেলসে মেন চ্যানেলে ভিডিও দেবো আগামীকালকে, ঈদের পরের দিন। তো ওখানে দেখতে পারবেন, অলরেডি ভিডিও করেছি। তো ঈদের পরের দিন আশা করি পেয়ে যাবেন। তো ওখানে যে বিষয়টা হয়েছে, বাংলাদেশকে মানে ডিজাস্টার একটা অবস্থা। ডিফেন্স বাজেট নতুন একটু বাড়ছে, অনেকে কয় বাজেট কমছে। আসলে আমি ডিটেলসে পড়ে দেখলাম যে সব কিছু মিলে বাজেট বাড়ছে, কিন্তু সেটা খুবই কম।
কম বাজেট বাড়ছে, এবং যেটা দিয়ে আসলে এরকম ভারী কোনো সমরাস্ত্র কেনা করা সম্ভব না। আর ভারী সমরাস্ত্র এখন বাংলাদেশ কিনতে পারবে, অনেক ওয়ে আছে, অনেক উপায় আছে, চাইলে কিনতে পারবে, কিন্তু সেই জন্য সদিচ্ছা দরকার। সরকার অন্তর্বর্তীকালীন সরকার 10 মাস আছে, আমি মনে করি এই 10 মাসের মধ্যে যদি কয়েকটা প্রকল্পের সমরাস্ত্র অর্ডার দিয়ে দেয়, পরবর্তী সরকার চেঞ্জ করতে পারবে না, কারণ ওই পরিমাণ ক্যাপাসিটি নতুন সরকারে থাকবে না যে ওরা একটা রাষ্ট্রের সাথে ডিল ক্যান্সেল করে দেবে, ঝামেলা করবে, ওইসব হবে না। আর সত্যি বলতে নতুন সরকার যারা আসবে, আমি নাম প্রকাশ করতেছি না বা বলতেছি না যে কে আসতে পারে, কারণ এটাও ভোটের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে আলাদাভাবে, কিন্তু নতুন সরকার যারা আসবে তারা যদি প্রতিরক্ষা সেক্টরে নজর না দেয়, তাদের পক্ষে দেশ চালানো সম্ভব না। ভারতের প্রেশারের কাছে তারা হার মানবে, এবং একদম মানে শেখ হাসিনা যে রোল প্লে করছে, নতুন কোনো সরকার আসলে সেই রকম রোল প্লে করবে। কারণ সামরিক শক্তি একমাত্র অপশন আপনার ডিটারেন্স বজায় রাখবে ভারতের সাথে, যার মাধ্যমে আপনি ভারতের সাথে যে কোনো 1:1 ডিলে যেতে পারবেন এবং ন্যায্য হিসাবে আদায় করতে পারবেন। আদারওয়াইজ পসিবল না। ইউ শুড টু ইম্প্রুভ ইউর ডিফেন্স, আদারওয়াইজ নট পসিবল টু মেনটেন দ্য ডিটারেন্স। তো ভালো থাকবেন সবাই।